পা রোজ রাইতে আমি জামা কাপড় পরে শুই, কিন্তু সকালে ঘুম থেকে উঠা দেখি শরীরে একটা সুতা কাপড়ও নাই। রোজ রাইতে ক্যাডা জানি ঘুমের মধ্যে আমার শরীরের কাপড় খুইলে ফেলে। কথাটা শুনে আফরোজা বেগম বড় বড় চোখ করে নাইলার মুখের দিকে তাকিয়ে রইলেন। তিনি হতভম্ব। নাইলা তাদের বাড়ির কাজের মেয়ে। গত 2 মাস হলো তাদের সাথে থাকে নাইলা। এর আগেও একবার নাইলা 3-4 দিন ধরে আফরোজা বেগমের পেছনে পেছনে ঘুরে একটা কথা বলবে বলে। আফরোজা বেগম যখনই জানতে চান কি বলবি, নাইলা কিছুক্ষণ আমতা আমতা করে কিছু না বলেই চলে যায়। একবার মহা বিরক্ত হয়ে আফরোজা বেগম বললেন, কি বলতে চাস সোজা সাপটা বল। এইবার যদি বলতে না পারিস তাহলে আমার কাছে আর কখনো কিছু বলতে আসবি না। নইলে আমতা আমতা করে বলল, আফা, আমার একটা মোবাইল লাগবো, গ্রামের কথা বলা লাগে। ফাহাদ ভাইরে কল দিয়ে কইলে খ্যাচ খ্যাচ করে। এই সামান্য একটা কথা বলতে এত ভনিতা করার বেশ বিরক্ত হয়েছিল আফরোজা বেগম। অবশ্য পরে তাকে কথা বলার জন্য একটা মোবাইল কিনে দেওয়া হয়। এইবারও 3-4 দিন ধরে একটা কথা বলার জন্য আফরোজা বেগম পেছন পেছন ঘুরছিল নাইলা, কিন্তু প্রতিবারে কিছুক্ষণ আমতা আমতা করে কোনো কিছু না বলেই চলে যায় সে। আফরোজা বেগম ভাবলেন, এইবার আগের মতো তুচ্ছ কোনো বিষয় নিয়ে কথা বলতে নাইলা তার পিছু পিছু ঘুরছে। কিন্তু নাইলার কাছ থেকে এই ধরনের একটা কথা শোনার জন্য তিনি মোটেও মানসিকভাবে প্রস্তুত ছিলেন না। নাইলা গত 2 মাস ধরে এই বাড়িতে কাজ করছে, রাতে এখানেই থাকছে। এর মধ্যে তার কোনো খারাপ আচরণ আফরোজা বেগমের চোখে পড়েনি। মেয়েটা একটু বোকাশোকা, তবে সহজ সরল। তার এক বিশ্বস্ত বান্ধবীর আশ্বস্তায় মেয়েটাকে গ্রাম থেকে আনা হয়। এই বাড়িতে সবার আগে ঘুম থেকে উঠে নাইলা। আর সে কি বলছে, সে যখন ঘুম থেকে উঠে তখন তার গায়ে জামা কাপড় থাকে না। মেয়েটার দেখে মনে হচ্ছে না সে মিথ্যে কথা বলছে, বা এই ধরনের একটা মিথ্যে কথা মেয়েটা বলবেই বা কেন। কথাটা শুনে আফরোজা বেগম এতটাই হতভম্ব হয়ে গেছিল যে কখন তার হাত থেকে পানির গ্লাসটা মেঝেতে পড়ে টুকরো টুকরো হয়ে পানি চারিদিকে ছড়িয়ে পড়েছে তা তিনি খেয়াল করেননি। নাইলে দ্রুত একটা বেলচা ঝাড়ু আর তেনা এনে মেঝেটা পরিষ্কার করে ঘর থেকে বেরিয়ে এলো। এর কিছুই আফরোজা বেগমের চোখে পড়ল না। নাইলে যেই জায়গাটা দাঁড়িয়েছিল কথাটা বলেছিল, তিনি এখনও সেই দিকে হতবিম্বল দৃষ্টিতে তাকিয়ে আছেন। কিন্তু নাইলা চলে গেছে কখন। কেউ এই মুহূর্তে ঘরে প্রবেশ করলে ভাববে আফরোজা বেগম কোনো অদৃশ্য মানুষের দিকে চেয়ে আছেন। সেই মানুষটাকে তিনি ছাড়া আর কেউ দেখতে পান না। আফরোজা বেগমের মাথায় এখন অনেক প্রশ্ন। ঘটনাটা যদি সত্যি হয় তাহলে তার পরিবারের একটা বড় বিপদ আসতে চলছে। এই বাড়ির কে এমন আছে যার চরিত্রের এত অধঃপতন ঘটেছে? এই কথাটা যদি লোক জানাজানি হয় তাহলে তাদের মান সম্মান বলে আর কিছুই অবশিষ্ট থাকবে না। এই বাড়িতে পুরুষ মানুষ 2জন, আফরোজা বেগমের স্বামী আব্দুর রাজ্জাক আর তাদের একমাত্র পুত্র ফাহাদ। রাজ্জাকের বয়স প্রায় 45। সে মোটামুটি অতিরিক্ত কামুক স্বভাবের পুরুষ নয়। সে মাত্র 18 বছরের বয়সের একটা কাজের মেয়ের উপর এইভাবে খারাপ নজর দিয়ে খারাপ কাজ করতে যাবে। তাছাড়া আফরোজা বেগমের বয়স 36 হলো, তার যৌবন এখন ফুরিয়ে যায়নি। আর আছে ফাহাদ, ওর বয়স 16 পেরিয়ে 17তে পড়েছে। এবছর কলেজে ভর্তি হয়েছে। সে অন্য সব ছেলেদের মতো না, বেশ শান্ত, নম্র এবং সৎ প্রকৃতির। সে এই ধরনের কোনো কাজ করতে পারে তা আফরোজা বেগমের ধারণার বাইরে। অবশ্য তার নতুন কলেজের বন্ধুদের সম্পর্কে তেমন কিছুই জানে না তিনি। ছেলেদের একটা বয়স বড়ই ভয়ঙ্কর, নানান অধঃপতন ঘটতে পারে এই বয়সে খারাপের সঙ্গে। অনেকে এই বয়সে প্রচণ্ড কামুক হয়ে ধর্ষণের মতো ভয়ঙ্কর অপরাধকে স্বাভাবিকভাবে। ফাহাদ কি কলেজে খারাপের সঙ্গে পড়েছে? ভাবনার দুনিয়া থেকে বেরিয়ে আসেন আফরোজা বেগম। লক্ষ্য করেন ঘরে কেউ নেই। তিনি এতক্ষণে নিজের স্বামী আর ছেলেকে নিয়ে এসব ভাবছিলেন। এটা ভেবে তিনি বেশ লজ্জা পেয়ে গেলেন। হয়তো একদিন ঘুমের ঘরে কাপড় খুলে গেছিল নাইলার। আর যে কোনো কথাকে বাড়িয়ে বলার অভ্যাস নাইলার, তাই হয়তো এসব আজে বাজে কথা বলছে তাকে। শুধু শুধু মেয়েটার কথায় গুরুত্বের সঙ্গে নিয়ে এত বিভ্রান্ত হচ্ছিলেন তিনি। আফরোজা বেগম দ্রুত বিছানা থেকে নেমে নাইলার কাছে গেলেন। নাইলা বাথরুমে জামাকাপড় ধুচ্ছিল। তিনি গিয়ে ধমকেশ্বর বললেন, দেখ নাইলা, তুই আমার কাছে এই ধরনের আজগুবি কথাবার্তা আর কোনোদিন বলবি না। আরেকবার এই ধরনের কথা শুনলে তোকে সোজা তোর গ্রামের বাড়িতে দিয়ে আসবো। নাইলার কথাটা শুনে মাথা তুলে কয়েক মুহূর্তে স্বাভাবিকভাবে আফরোজা বেগমের মুখের দিকে চেয়ে রইল। পরক্ষণে আবার কাপড় ধোয়ায় ব্যস্ত হয়ে পড়ল। আফরোজা বেগম আবার তার ঘরে ফিরে এলেন। প্রথমে নাইলার বলা কথাটা তিনি যতটা গুরুত্বের সঙ্গে নিয়েছিলেন তখন ততটাই তুচ্ছ বলে মনে হচ্ছে। সকালবেলা হাতে নেওয়া একটা অর্ধসমাপ্ত বই আবার পড়া শুরু করলেন।
ফাহাদ আর তার স্বামী বেশিরভাগ সময় বাড়িতে থাকেন না, বাড়ির সব কাজ নাইলাই করে। এই নিস্তব্ধতা দূর করতে থ্রিলার উপন্যাস পড়ার একটা অভ্যাস করেছেন তিনি। ভালোভাবে কেটে যায় তার সময়। দুপুর হতে ফাহাদ কলেজ থেকে বাড়িতে ফিরে আসে। রোজগারের মতো রাতে রাজ্জাক সাহেবও বাড়িতে ফিরলেন। আফরোজা বেগমের দিন বাকি ৮-১০টা দিনের মতো কাটলো। রাত ১১টা বাজতেই ঘুমিয়ে পড়লেন। তার অভ্যাসের মতো প্রতি রাতে ঘুম থেকে ৩-৪বার বাথরুমে যেতে জাগতে হয় তাকে। কিন্তু কিছুদিন যাবৎ এক ঘুমে রাত পার করে দিয়ে সকালে উঠছেন তিনি। আজ ব্যতিক্রম হলো না। শেষ রাতে তার ঘুম ভেঙে গেল। বাথরুমে যাওয়ার জন্য তিনি বিছানা থেকে নামলেন। রাজ্জাক সাহেব ঘুমাচ্ছিলেন বিছানায়। বাথরুমে যাবেন এমন সময় নাইলার কথা মনে পড়ল আফরোজা বেগমের। নাইলা কি অদ্ভুত কথাটাই না বলেছিল সকালবেলায়? আদৌ কি কথাটা সত্যি হওয়ার সম্ভাবনা আছে? ঘড়িতে এখন ৪টা ১৫ বাজে। এখনও ফজরের আজান দেয়নি। তিনি কিভাবে যেন ধীরে ধীরে রান্নাঘরের দিকে এগিয়ে গেলেন, যেখানে নাইলা ঘুমান। রান্নাঘরে পুরোপুরি অন্ধকার। আলো সুইচটা রান্নাঘরের বাইরে। তিনি আলো জ্বালিয়ে রান্নাঘরে উঁকি দিতে পুরো স্তম্ভিত হয়ে গেলেন। নাইলা সম্পূর্ণ হয়ে মেঝেতে শুয়ে আছে। ঘটনার আকস্মিকতায় আফরোজা বেগম দ্রুত আবার আলো নিভিয়ে দিলেন। তিনি ভুল দেখলেন কিনা এটা ভেবে নিশ্চিত হতে আবার আলো জ্বেলে রান্নাঘরে উঁকি দিলেন। না, তিনি ভুল দেখেননি। নাইলা সালোয়ার কামিজ ওড়না আর তার মাথার কাছে গুলটি করা রাখা। কেউ যে এই কাজটা করেছে তা ভালো মতোই বোঝা যাচ্ছে। কেউ যাতে শুনতে না পায় সেই ভয়ে আফরোজা বেগম ধীরে ধীরে নাইলার কাছে গিয়ে তাকে ডাকতে লাগলেন। নাইলা কোনো সাড়া পাওয়া গেল না। এবার ঘুম ভাঙতে কাঁধ ধরে জোরে জোরে কয়েকটা বার ঝাঁকা দিলেন তিনি। অবাক কাণ্ড, তাও নাইলার ঘুম ভাঙল না। নাইলার ঘুম তো কখনোই এত গাঢ় ছিল না। আর কোনো উপায় না দেখে একটা কাঁথা দিয়ে নাইলার শরীর ঢেকে রান্নাঘর থেকে বেরিয়ে আলো নিভিয়ে দিলেন তিনি। ফাহাদ দরজা খোলা রেখেই রাতে ঘুমায়। ফাহাদের ঘরে গিয়ে দেখলেন সেও বেঘরে ঘুমাচ্ছে। বাড়িতে তো আর কেউ নেই। তাহলে কাজটা করলো কে? কে মেয়েটার জামাকাপড় এইভাবে খুলে ফেলেছে? ফাহাদ ও রাজ্জাক ঘুমাচ্ছে। আচ্ছা, তারা দুজন কি আসলেই ঘুমাচ্ছে, নাকি তাদের কেউ একজন ঘুমের অভিনয় করছে? না, এটা নিয়ে কিছুই ভাবতে পারছেন না তিনি এই মুহূর্তে। আবার ঘরে গিয়ে রাজ্জাক সাহেবের পাশে চুপচাপ শুয়ে পড়লেন তিনি। বাকি রাত আর ঘুম হলো না তার। সকালবেলা খাবার শেষে রাজ্জাক আর ফাহাদ তাদের গন্তব্যে চলে গেলেন। বাড়িতে রইলেন আফরোজা বেগম আর নাইলা। আজ তার বই পড়তে মন বসছে না। কয়েকবার নাইলাকে রাতের প্রসঙ্গে কিছু বলতে গিয়েও বলতে পারলেন না তিনি। ব্যাপারটা তিনি যতটা সাধারণভাবে নিয়েছিলেন, ব্যাপারটা আসলে ততটা সাধারণ ছিল না। শীঘ্র এই কাজটা করছে এটা ধরতে না পারলে বড় একটা অঘটন ঘটে যাবে এই সংসারে। তিনি সিদ্ধান্ত নিলেন আজ রাতে না ঘুমিয়ে ঘুমের অভিনয় করে নাইলাকে পাহারা দিবেন তিনি। রাত জাগবেন বলে দিনে একটু ঘুমিয়ে নিতে চাইলেন, কিন্তু ঘুম আসলো না কিছুতেই। রাত ১১টা হতে সবাই ঘুমিয়ে পড়ল। আফরোজা বেগম শুধু ঘুমের অভিনয় করে চোখ বন্ধ করে রইলেন। বেশ কয়েক ঘন্টা তিনি নির্ঘুমে কাটিয়ে দিলেন এইভাবে। হঠাৎ তার চোখ লেগে এলো। যখন ঘুম ভাঙল আঁতকে উঠলেন তিনি। ঘড়িতে দেখলেন রাত ৪টার কিছু বেশি। রাজ্জাক ঘুমাচ্ছে, অনেকটা সময় চলে গেছে। তিনি দ্রুত গিয়ে উঠে রান্নাঘরে গেলেন। সেই একই দৃশ্য, নাইলার গায়ে জামাকাপড় নেই। তিনি কিছুই বুঝতে পারছেন না, ঘুমের সূচিকে রাজ্জাক এসেছিল নাকি ফাহাদ। নাইলা বেশ ভালো করে ডাকলেন আজও, কিন্তু উঠল না সে, যেন অজ্ঞান হয়ে আছে। এটা আরও বেশি আশ্চর্যের। সিরিয়াল উপন্যাস পড়তে পড়তে একটা জিনিস বুঝেছেন আফরোজা বেগম, যে কোনো বড় রহস্যের সমাধান করতে ছোট ছোট ক্লু ধরে এগোতে হয়। আফরোজা বেগমের চোখ গেল ঘুমন্ত নাইলার মাথার কাছে একটা কাচের জগে। এই জগটা থেকে নাইলা পানি খায়। হতে পারে এই জগটাতে কেউ ঘুমের ওষুধ মিশিয়ে দেয় রোজ, যার ফলে রাতে নাইলা আর জাগে না। এই সুযোগে ধস্তাধস্তি ছাড়া কেউ তার সাথে খারাপ কিছু করতে চায়। ছি ছি, এসব কী ভাবছেন তিনি? না, এমনটা হতে পারে না। নাইলা এত ঢাকার পরেও নাইলা উঠবে না কেন? নানান চিন্তা ঘুরপাক খেতে থাকে আফরোজা বেগমের মাথায়। অবশেষে একটা বোতল এনে জগ থেকে কিছু পানি ঢেলে নিলেন তাতে। তারপর নাইলার গায়ে কাঁথা মুড়িয়ে আবার নিজের ঘরে চলে এলেন। পরদিন সকাল ৯টা। ফাহাদ কলেজ এবং রাজ্জাক সাহেব অফিসে চলে গেছেন। নাইলা একা বাড়িতে রেখে আফরোজা বেগম গেলেন তার এক পরিচিত বান্ধবীর ল্যাবে। বান্ধবীর নাম ফারহানা। তিনি ফরেনসিক ডাক্তার। তার কাছে সেই পানির বোতলটা দিয়ে তিনি পরীক্ষা করতে বললেন এর ভেতরে ঘুমের ওষুধ মেশানো আছে কিনা। ফারহানা কৌতূহলী হয়ে জানতে চাইল এই পানি সে কোথায় পেল, বা পরীক্ষাই করতে চাচ্ছে কেন। আফরোজা বেগম মিথ্যে কথা বললেন। তিনি বললেন তার এক বান্ধবী এটা পরীক্ষা করতে দিয়েছেন, সে তার নাম গোপন রাখতে চায়। ফারহানা আর তাকে ঘাটালেন না, বললেন বোতলটা রেখে যেতে, পরে পরীক্ষা করে তাকে কল করে এই বিষয়ে জানাবেন। আফরোজা বেগম বাড়ি চলে এলেন। বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। ফারহানা তিনি কয়েকবার কল দিলেন, কিন্তু সে ধরল না। তিনি এবার কিছুটা স্বাভাবিকভাবে ঘটনাটার ব্যাপারটা চিন্তা করছেন। তিনি কি শুধু শুধু তার আপন ছেলে আর স্বামীকে সন্দেহ করছেন? ফাহাদ আর রাজ্জাক কেউ যদি এটা জানতে পারে, তাহলে তাদের কাছে তিনি কতটা ছোট হয়ে যাবেন? এটা তো হতেই পারে না। নাইলার কোনো বড় সমস্যা রয়েছে,
তাদের না। নাইলা বেশ রূপবতী না হলেও তার চেহারা তেমন খারাপ না। হতে পারে কোনো খারাপ জিন তার উপর আছর করছে। সেই ঘুমন্ত অবস্থায় নাইলার সঙ্গে খারাপ কিছু করতে চায়, বা নাইলার কোনো মানসিক রোগ রয়েছে, যাতে সে নিজেই নিজের রাতে তার জামাকাপড় খুলে ফেলে, অথচ তার মনে হয় থাকে না। আসলেই এমন কিছু হতেও তো পারে। এটা এতক্ষণে তার মাথায় আসে নাই। তিনি শুধু শুধু ফাহাদ আর রাজ্জাককে সন্দেহ করছেন। আফরোজা বেগম এবার স্বস্তির নিঃশ্বাস নিলেন। এমন সময় হঠাৎ তার মোবাইলে ফারহানার নাম্বার থেকে একটা কল এলো। আফরোজা বেগম দ্রুত কল ধরলেন। ফারহানা যা বলল তা শুনে আফরোজা বেগম পুরো স্তম্ভিত হয়ে গেল। তার সন্দেহ ঠিক, নাইলের জগের পানিতে ঘুমের ওষুধ মেশানো থাকে প্রতি রাতে। কারণ ওই পানি পরীক্ষা করে ঘুমের ওষুধের অস্তিত্ব পাওয়া গেছে, যা খেলে কয়েক ঘন্টা মরার মতো পড়ে থাকবে যে কোনো মানুষ। কিন্তু এই জঘন্য কাজটা কে করে, এটাই বুঝতে পারছেন না তিনি। নিজেদের আপনজনে যে এভাবে সন্দেহ করতে হবে, এটা তিনি স্বপ্নেও কল্পনা করেননি। তবে আজ রাতে সে যে করে হোক আসল অপরাধীকে তিনি ধরবেন। কিন্তু কে সে? বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেলেও ফারহানাকে তিনি কয়েকবার কল দিলেন, কিন্তু সে ধরল না। তিনি এবার স্বাভাবিকভাবে ঘটনাটার ব্যাপারে চিন্তা করছেন। তিনি শুধু শুধু আপন ছেলে আর স্বামীকে সন্দেহ করছেন। কারণ ওই পানির পরীক্ষা করে ঘুমের ওষুধের অস্তিত্ব পাওয়া গেছে, যা খেলে কয়েক ঘন্টা মরার মতো পড়ে থাকবে যে কোনো মানুষ। কিন্তু এই জঘন্য কাজটা কে করবে, এটাই বুঝতে পারছেন না তিনি। নিজের আপনজনদের এভাবে সন্দেহ করা, এটা তিনি কল্পনাও করতে পারেননি। তবে আজ রাতে যে করে হোক আসল অপরাধীকে তিনি ধরবেন। কিন্তু কে সে? ফারহানা কল আসার পর থেকে আরও বেশি উদাস হয়ে গেলেন আফরোজা বেগম। চুপচাপ বিছানায় বসে রইলেন কিছুক্ষণ। ভাবতে থাকলেন রাতে কী করা যায়। আজ রাতে যা করে হোক তাকে জেগে থাকতে হবে। আর কাউকে হাতে নাতে ধরতে পারলে তার কী করা উচিত সেটাও ভাবছেন। আফরোজা বেগম জানেন না অতীন্দ্রিয় ক্ষমতা বলে কিছু আছে কি না, কিন্তু তার মনে হয় মাঝে মধ্যে তিনি এই ক্ষমতার অধিকারী হয়ে যান। এই বাড়িতে তার আপন কেউ এলে তিনি আগের থেকে কী করে যেন টের পেয়ে যান। যেমন এই মুহূর্তে তার মনে হচ্ছে তার ছোট ভাই রাহাত আজ তাদের এখানে আসবে। রাহাতের হয়তো অতীন্দ্রিয় ক্ষমতা বেশি রয়েছে। যখনই তিনি কোনো বিপদে পড়েন, কোত্থেকে রাহাত তখনই এই বাড়িতে চলে আসে প্রথমে। হয়তো এই কারণে তার মনে হচ্ছে এই বিপদে রাহাত এসে পড়বে এখানে। এসব ভাবতে ভাবতে কলিং বেলটা বেজে উঠল। আফরোজা বেগম দ্রুত ছুটে গেলেন দরজা খুলতে। ফাহাদ আর নাইলা এসেছে দরজা খুলতে। এরকম প্রায় ঘটে তাদের বাড়িতে। যখনই কলিং বেলের শব্দ শুনলে একসাথে তিনজনে ছুটে আসে। আবারও কখনো আরেকজন খুলবে ভেবে কেউ আসে না। ফাহাদ দরজা খুলে দিল। দরজা দিয়ে রাজ্জাক সাহেব প্রবেশ করায় হতাশা ছেয়ে গেল আফরোজা বেগমের মুখে। তিনি ভেবেছিলেন রাহাত আসবে, কিন্তু রাজ্জাক সাহেব এত আগে আসেন না। আজ এলেন কেন? হঠাৎ আফরোজা বেগমের মনে পড়ল আজ বৃহস্পতিবার। এই দিনে প্রতি সপ্তাহে আগে অফিস ছুটি হয়ে যায় তার। আফরোজা বেগম অন্য দিনের মতো কারোর সাথে বেশি কথা বললেন না। চুপচাপ আবার নিজের ঘরে চলে এলেন। রাজ্জাক সাহেব গোসল করতে গেলেন। ঠিক 15 মিনিট পর কলিং বেল বেজে উঠল। তিনি মূর্তির মতো বিছানাতে বসে ধরলেন। বাইরের ঘর থেকে ফাহাদের আনন্দের উল্লাস শুনে একটু নড়ে বসলেন। তারপর ঘরের বাইরে গিয়ে দেখলেন সত্যি সত্যি রাহাত এসেছে, আর তার সঙ্গে হাসি ঠাট্টা করছে ফাহাদ। আনন্দে আফরোজা বেগমের মনটাও ভরে গেল। রাহাত আফরোজা বেগমকে দেখেই বললেন আপা বলে চেঁচিয়ে উঠে এসে জড়িয়ে ধরল তাকে। কিন্তু রাহাতের একটু খোঁজখবর নিলেন। তারপর রাহাত আবার কথা বলতে বলতে ফাহাদের ঘরে চলে গেলেন। রাহাত ঢাকার বাইরে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের পদার্থের ছাত্র। কি একটা ঝামেলা নাকি চলছে সেখানে, তাই তাদের ছুটি দিয়ে দিয়েছে। সেই ফাঁকে সে এসেছে তার আপার বাড়িতে। রাত 9টা বেজে গেল। তারা দুজনে খাবার টেবিলে খাওয়া শেষ করলেন। নাইলা আলাদা করে খাবার খায়। খাওয়া শেষে রাজ্জাক সাহেব তার ঘরে চলে গেলেন। রাহাতকে নিয়ে ফাহাদ তার ঘরে চলে গেল। আফরোজা বেগম বুঝলেন রাহাত আর ফাহাদের আজ সারা রাত গল্প করা শেষ হবে না। কিন্তু এই বাড়ির ঘটনা যত দ্রুত সম্ভব তাকে বলা উচিত। তাই নাইলাকে দিয়ে রাহাতকে ডেকে পাঠালেন তিনি। নাইলা যখন রাহাতকে ডেকে আনলেন ততক্ষণে আফরোজা বেগম বাড়ির ছাদে চলে আসেন। রাহাত তাকে খুঁজতে খুঁজতে ছাদে চলে আসলো। আফরোজা বেগমকে দাঁড়িয়ে থাকতে দেখে রসিকতা সুরে সে বলল আপা আসার পর থেকে দেখছি তুমি আমাকে কিছু বলার জন্য ছটফট করছো। অনেকটা জার্নি করে এসেছি। আজ তোমার সাংসারিক জীবনে সিরিয়াল মার্কা কাহিনী শুনতে পারবো না, কাল সময় করে শুনবো। আফরোজা বেগম বেশ রাগান্বিত কণ্ঠে বলল চুপ কর, চুপচাপ চেয়ারটাতে বস, বেশি কথা বলবি না। ছাদে সবসময় দুটো চেয়ার পাতা থাকে। রাহাত অনিচ্ছা সত্ত্বেও একটা চেয়ার টেনে নিয়ে বসলো। আফরোজা বেগম এবার সিঁড়ির কাছে গিয়ে উকি দিয়ে দেখলেন কেউ আছে কিনা এখানে। তার এই উদ্বিগ্নতা মোটেও বিস্মিত হচ্ছে না রাহাত। সে যখনই আসে এই বাড়িতে তখনই আফরোজা বেগম তাকে ছাদে এনে তার সংসারের নানান কথা বর্ণনা করেন। অতি তুচ্ছ ঘটনা বর্ণনা করে বলেন। রাহাত চুপচাপ শুনে যায়, বিরক্ত হলেও তা প্রকাশ করে না। আফরোজা বেগম ফিরে এসে
চেয়ারে বসে রাহাতের মুখোমুখি হন। প্রথমে কিছুটা ইতস্তত করে, পরে এই পর্যন্ত ঘটা সব ঘটনা রাহাতকে বলেন। রাহাত কথাটা প্রথমে যতটা হালকা নিচ্ছিল, ধীরে ধীরে ঘটনা শুনতে শুনতে সে আরও বেশি উদ্বিগ্ন হয়ে উঠছিল। আফরোজা বেগম নাইলার কাছ থেকে কথাটা শুনে যতটা হতভম্ব হয়ে গেছিল, রাহাত তেমন হলো না। পুরো কাহিনী শোনার পর বিস্ময়ের ভরা কণ্ঠে সে বলল, আপা, তুমি যা বলছো তার সবই কি নিশ্চিত হয়ে বলছো? আমার কিন্তু সব কিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে। ঘুমের ওষুধের ব্যাপারটা আমাকে আরও ভাবাচ্ছে। ফাহাদ বা দুলাভাই এর মধ্যে কেউ এমন কাজ করতে পারে, এটা আমি ভাবতেও পারছি না। কয়েক মুহূর্তে কেউ আর কোনো কথা বলল না। আফরোজা বেগম চেয়ার ছেড়ে উঠে সিঁড়ির দিকে গিয়ে আরেকবার উঁকি দিয়ে দেখলেন। তারপর বললেন, গতরাতে আমি ঘুমানোর অভিনয় করে অনেকক্ষণ জেগেছিলাম, কিন্তু হঠাৎ চোখ লেগে এলো। চোখ মেলে দেখি অনেক বেলা চলে গেছে। রান্নাঘরে গিয়ে দেখি নাইলের সেই একই অবস্থা। আজ রাতে আমি কিছুতেই ঘুমাবো না। তুই ফাহাদের পাশে ঘুমাবার অভিনয় করে শুয়ে থাকবি। আজ রাতে ধরতেই হবে কাজটা কে করছে। রাহাত শান্ত স্বরে বলল, নাইলাকে বললেই তো হয় সে যাতে ওই জগ থেকে পানি না খায়। আফরোজা বেগম গম্ভীর গলা বললেন, না, আমি তাকে হাতে নাতে ধরতে চাই। আমার যতদূর মনে হয় কাজটা তোর দুলাভাইয়ের। রাহাত আর কিছু বলে না। সে ভাবতে পারেনি কোনোদিন তার পছন্দের এই দুইজন মানুষকে এইভাবে সন্দেহ করতে হবে। তারা দুজনে নিচে নেমে গেল, যে যার ঘরে চলে গেলেন। আফরোজা বেগমকে দেখলেন এর মধ্যে রাজ্জাক সাহেব ঘুমিয়ে পড়ছেন। আফরোজা বেগম এই প্রথম মনে হচ্ছে লোকটা ঘুমানোর অভিনয় করছেন। তিনি ঘুমিয়ে পড়লে তার আসল রূপ দেখাতে শুরু করবেন লোকটা। তার দিকে ঘুরেই ঘুমানোর অভিনয় করে শুয়ে পড়লেন আফরোজা বেগম। বেশ খানিকক্ষণ জেগে রইলেন তিনি। এরপর গতরাতের মতো চোখ বুজে এলো তার। চোখ খুলে বুঝতে পারলেন অনেকটা সময় চলে গেছে। আজও যা হওয়ার তা হয়ে গেছে। রাজ্জাক সাহেব বিছানাতে ঘুমন্ত অবস্থায় রেখে রান্নাঘরে গেলেন তিনি। গতরাতের ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। নাইলার একই অবস্থা। হতাশা আরও বিষণ্ণতা ছেয়ে গেল আফরোজা বেগমের মুখ। হঠাৎ তার মনে পড়ল, সে না হয় ঘুমিয়েছিল, রাহাত তো জেগেছিল, তাকে ডাকা যায়। সে যদি বলে ফাহাদ রাতে বিছানা থেকে উঠেনি, তাহলে নিশ্চিত হওয়া যাবে কাজটা রাজ্জাক সাহেব করেছে। তখন রাজ্জাক সাহেবকে একটু চেপে ধরলে সব সত্য বলতে বাধ্য হবেন তিনি। আফরোজা বেগম ধীরে ধীরে ফাহাদের ঘরের ভেতরে ঢুকে আস্তে আস্তে রাহাতকে ডাকতে লাগলেন, কিন্তু সেও ঘুমিয়ে পড়েছে। তার ডাক সাড়া দিচ্ছে না। এবার আফরোজা বেগমের মেজাজ গেল বিগড়ে। তিনি হিতাহিত জ্ঞান হারিয়ে ফাহাদকে পরোয়া না করে জোরে জোরে রাহাতকে ডাকতে লাগলেন, কিন্তু রাহাত উঠল না, মরার মতো পড়ে আছে। অথচ শ্বাস চালাচ্ছে। এত জোরে শব্দে ডাকায় ফাহাদের ঘুম ভেঙে যাওয়ার কথা। সেও ঘুমাচ্ছে, কিন্তু ফাহাদের কাঁধ ধরে জোরে জোরে ঝাঁকিয়ে ডাকতে লাগলো। কি, সেও উঠছে না। আফরোজা বেগমের বিস্ময়ের সীমা রইল না। তিনি দ্রুত তার ঘরে গিয়ে রেজ্জাক সাহেবকে জোরে জোরে ডাকতে লাগলেন, কিন্তু তিনিও উঠলেন না। এরা সবাই যেন বেঁচেও এখন মরা। আফরোজা বেগম ধপাস করে মেঝেতে বসে পড়লেন। তার মাথায় কিছুই ঢুকছে না। এসব কি হচ্ছে? তিনি এখন পাগল হয়ে যাবেন। এই বাড়িতে এত রাতে তিনি এখন পুরো নিঃসঙ্গতা অনুভব করছেন। একটা অজানা ভয় তাকে চেপে ধরেছে। তিনি চারিদিকে তাকাতে এক অজানা ভয়ে হিম হতে শুরু করলেন তার শরীর। তিনি ভয়ে ভয়ে চোখ বন্ধ করে বিছানায় উঠে রাজ্জাক সাহেবকে জড়িয়ে ধরে শুয়ে পড়লেন। সকাল সকাল তার ঘুম ভাঙল। রাজ্জাক সাহেব তখন ঘুমাচ্ছেন। রাতের পুরো ঘটনা তার মনে পড়ে গেল। বিছানা থেকে নেমে দেখলো কারো ঘুম ভাঙছে কিনা। সবাই এখনও ঘুমাচ্ছে। ঘরে অনেকগুলো শিশি বোতল ছিল। আফরোজা বেগম ফাহাদের ঘরের পানির জগ থেকে কিছুটা পানি একটা শিশিতে ঢেলে নিলেন। নিজের ঘরের জগের পানি একটা শিশিতে ঢেলে নিলেন। সকাল হতে জগ ধুয়ে পানি পরিবর্তন করলে নাইলা। রাতে অবশ্য পানি দিয়ে যায় সেই। পানির শিশিগুলো এক জায়গায় লুকিয়ে রাখলেন তিনি। শুক্রবার হয় ফাহাদ ও রাজ্জাক সাহেব একটু বেলা করে ওঠেন এই দিন। আফরোজা বেগম সকাল থেকে উদাস হয়ে ছাদে বসে আসে। সকালে ঠান্ডা বাতাস তার মনকে ঠান্ডা করতে পারছে না। হঠাৎ দেখলো ছাদে রাহাত উঠে এসেছে। রাত ছাদে উঠতে আফরোজা বেগমের সামনে এসে অনুতাপ শুয়ে বলেন, সরি আপা, রাতে ঘুমিয়ে পড়েছিলাম। জার্নি করে আসায় শরীরটা মনে হয় একটু বেশি ক্লান্ত ছিল। অনেক কষ্ট করে চোখটা খোলা রাখতে পারলাম না। আফরোজা বেগম কী বলবেন ঠিক বুঝতে পারছে না। চুপচাপ দুজনেই কিছুক্ষণ বসে রইলেন। তারপর মাথাটা রাহাতের দিকে ঝুঁকিয়ে বললেন, ফারহানা নামের আমার একটা কলেজের বান্ধবী আছে, তুই চিনতিস মনে হয়। ও এখন একজন ফরেনসিক ডাক্তার। আজ সবাই বাসায় থাকবে, তাই আমার বাসা থেকে বের হওয়া উচিত হবে না। আমি কল দিয়ে সব কিছু বলে দিব ওকে। তোকে আমি ওর ঠিকানা দিচ্ছি। তুই 11টার দিকে 2টা শিশি নিয়ে তার কাছে যাবি। দেরি হলেও ওইখানে বসে জেনে আসবি শিশির পানিতে ঘুমের ওষুধ মেশানো আছে কিনা। রাহাত পুরো বিস্মিত হয়ে বড় বড় চোখ করে আফরোজা বেগমের মুখের দিকে চেয়ে রইল। সে কিছু বুঝতে পারছে না। আফরোজা বেগম গতরাতের পুরো ঘটনা রাহাতকে খুলে বলল। রাহাত উৎকণ্ঠ হয়ে বলল, তুমি সন্দেহ করছো ঘুমের ওষুধ শুধু নাইলার জগের পানিতে মেশানো থাকে না? সব জগের পানিতে মেশানো থাকে, কিন্তু সবাই ঘুমিয়ে থাকলে কাজটা করে কে? জীবন এমন জটিলতা রাহাত বা আফরোজা বেগমের কারো জীবনে কখনো আসেনি। রাহাত এবং আফরোজা বেগম বাড়িতে সবার সাথে এখনও পর্যন্ত স্বাভাবিক ব্যবহার করছেন, যাতে কেউ বুঝতে না পারে তারা তাদের সন্দেহ করছে। রাত 11টা বাজতে একটা কাজের কথা বলে রাহাত ফারহানার ল্যাবের উদ্দেশ্যে রওনা দেয়। ফাহাদ
তার সাথে যেতে চাইলো। রাহাত অনেক কষ্টে বুঝিয়ে তাকে থামালো। ফাহাদ বেশ অবাক হলো, মামা কখনো তার সাথে এমন ব্যবহার করে না। রাজ্জাক সাহেব আফরোজা বেগমের ব্যবহারে কিছুটা অবাক হলেন। প্রতি শুক্রবার তিনি ফ্রি থাকেন। এই দিনে আফরোজা বেগমের সাথে নানান বিষয়ে কথা বলেন তিনি। কখনো আবার বাড়ির বাইরে একটু বেরিয়ে আসেন। কিন্তু আজ যেন আফরোজা বেগম তাকে এড়িয়ে চলছেন। দুপুর 2টা পর্যন্ত রাহাতের জন্য অপেক্ষা করছেন আফরোজা বেগম। রাজ্জাক এবং ফাহাদের সঙ্গে খাবারও খেলেন না তিনি। সারাক্ষণ ছটপট করতে লাগলেন। দুপুর 3টা নাগাদ রাহাত ফ্যাকাশে মুখ করে বাড়ির ভেতরে ঢুকলেন। তার হাতে একটা শপিং ব্যাগ, ফাহাদের জন্য একটা পাঞ্জাবি। ফাহাদকে দেখে মুখে এক হাসি ফুটিয়ে তার দিকে ব্যাগটা এগিয়ে দিলেন। ফাহাদ অনেক খুশি হলো। তাহলে মামা এর জন্য বাইরে গিয়েছিলে? ফাহাদ পাঞ্জাবি নিয়ে তার ঘরে চলে গেল। আফরোজা বেগম রাহাতকে নিয়ে আবার ছাদে গেলেন। রাহাতের কথা শুনে তিনি একটা সময় দীর্ঘশ্বাস ফেললেন। তার ধারণা ঠিকই, ফাহাদের ঘরের পানি এবং তার ঘরের পানিতেও ঘুমের ওষুধ মেশানো ছিল। আফরোজা বেগম ধপাস করে চেয়ারে বসে পড়লেন। চোখ বন্ধ হয়ে তলিয়ে গেল চিন্তার সাগরে। এই বাড়িতে কেউ তো একজন তার সাথে খেলা খেলছে যাকে তিনি ধরতে পারছে না। এই বাড়ির সবার অভ্যাস ঘুমানোর আগে পানি খাওয়া। রাতে ঘুম থেকে জেগে এরা পানি খায়। কেবল আফরোজা বেগমে বাড়ি বাড়ি বাথরুম যাওয়ার ভয়ে রাতে পানি খান না। তাই বাড়ির সবাই ঘুমের ওষুধ মিশ্রিত পানি খেয়ে ঘুমিয়ে থাকলেও তিনি জেগে থাকেন। কিন্তু বাড়ির সবাই যদি ঘুমিয়ে থাকেন তাহলে নাইলার এই অবস্থাটা করেটা কে? আর পানিতে ঘুমের ওষুধে মেশাবে কে? না, কিছুতেই তার হিসাব মিলছে না। বাড়ির যে কোনো একজন তাহলে তার সাথে ছলনা করছে এবং ঘুমের অভিনয় করছে। আফরোজা বেগম ভালো করে বুঝতে পারছেন যে এই কাজটা করেছেন তাকে তিনি ধরতে পারবেন না। আবার না নিশ্চিত হয়ে কাউকে এ বিষয়ে জিজ্ঞাসা করতে পারবেন না তিনি। তিনি যে নাইলের সাথে ঘটনাটা আন্দাজ করতে পারছেন এটা তাদের বোঝাতে হবে। যার মনে পাপ আছে সে এতেই সতর্ক হয়ে যাবে। তার নাম না জানলেও তিনি হয়তো এতে নিজেকে শুধরে নিতে পারবে অপরাধী। আফরোজা বেগম অনেকটা উদাস কণ্ঠে রাহাতকে বলেন, আর কিছু করার নেই আমাদের। নাইলাকে তার গ্রামের বাড়ি পাঠিয়ে দেবো। কিন্তু এখন কদিনও ও আমার সাথে এক ঘরে ঘুমাবে। আর তোর দুলাভাই ফাহাদ আর তুই আর এক ঘরে। রাহাত কিছু বলল না। বিকেল গড়িয়ে সন্ধ্যা পেরিয়ে এলো। তারা সকালে একসাথে রাতের খাবার শেষ করলেন। খাবার শেষে আফরোজা বেগম গম্ভীর কণ্ঠে ঘোষণা করলেন, এখন থেকে আমি আর নাইলা এক ঘরে থাকবো। কথা শুনে রাজ্জাক ও ফাহাদ বেশ অবাক হলো। নাইলা হলো। আফরোজা বেগম এইরকম ব্যবহারে আরও গম্ভীর কণ্ঠে মুখোমুখি তারা কোনোদিন হয়নি। হতভম্বায় তারা আর কোনো কথাই বলতে পারলেন না। রাত 11টা বাজতে নাইলা তার বিছানাপত্র এনে আফরোজা বেগমের ঘরের মেঝেতে শুয়ে পড়ল। আফরোজা বেগম ঘরের দরজা ভেতর থেকে আটকে বিছানায় শুয়ে পড়লেন। শুয়ে মনে পড়ল ঘরের আলো নেভাতে ভুলে গেছেন। বিছানা থেকে উঠে মন চাইতে না ফাহাদ ও রাজ্জাক সাহেবকে নিয়ে 7-5 ভাবতে ভাবতে গভীর ঘুমে তলিয়ে গেলেন তিনি। প্রাকৃতিক ডাকে রাত 3টা নাগাদ ঘুম ভাঙল তার। তিনি বিছানায় উঠে মেঝেতে তাকাতে পুরো স্তম্ভিত হয়ে গেলেন। মেঝেতে সম্পূর্ণ নগ্ন হয়ে শুয়ে আছে নাইলা। কথাটা মাথার কাছে তার সমস্ত কাপড় গুলটি করে রাখা, যেমন রান্নাঘরে থাকতো। বিদ্যুতের গতিতে তিনি দরজার দিকে দেখলেন। না, দরজা ভেতর থেকে আটকানো। তাহলে ঘরে কি তারা ছাড়া তো কেউ নেই, নাকি এটা অলৌকিক কিছু? কিন্তু ঘটনাটি যদি অলৌকিক হতো তাহলে অলৌকিক তো পানিতে ওষুধ মেশানোর প্রয়োজনের কোনো নেই। নাইলে নিজের থেকে উঠে দরজা না খুললে কেউ তো ঘরে প্রবেশ করতে পারতো না। আফরোজা বেগমের মাথা ঘুরছে। তিনি স্তম্ভিত হয়ে মূর্তির মতো বিছানায় বসে রইলেন। এত সহজে আফরোজা বেগমের পক্ষে হতভম্ব ভাব কাটিয়ে ওঠা সম্ভব না। তবু তিনি কিছুটা স্বাভাবিক হওয়ার চেষ্টা করলেন। ধীরে ধীরে খাট থেকে নেমে নাইলাকে জাগানোর একটা বৃথা চেষ্টা করলেন। নাইলার মাথার পাশে আজও পানির জগ। আফরোজা বেগম বুঝলেন তার বড় ভুল হয়ে গেছে। অপরাধীর মতো ভেবেছিল আজও নাইলা রান্নাঘরে ঘুমাবে, তাই জগে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। জগের পানিটা আগে পরিবর্তন করা উচিত ছিল। নাইলা না হয় ঘুমের ওষুধ মেশানো পানি খেয়ে ঘুমিয়ে গেছেন, কিন্তু তার শরীরের এই অবস্থা করলো কে? কারো পক্ষে তো তার ঘরের দরজা না খুলে ঘরের ভিতরে প্রবেশ করা সম্ভব না। তিনি সন্তর্পণে পুরো ঘর পরীক্ষা করে দেখার চেষ্টা করলেন যে এই ঘরে কেউ লুকিয়ে আছে কিনা। প্রথমে ভয়ে ভয়ে খাটের নিচে উকি দিলেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। এইভাবে পুরো ঘর খুঁজে কাউকে না দেখতে পেয়ে তিনি হতাশ হয়ে গেলেন। এরপর নাইলের উপর কাঁথা জড়িয়ে দরজা খুলে উপস্থিত হন ফাহাদের ঘরে। ফাহাদ রাজ্জাক সাহেব বেঘরে ঘুমাচ্ছে। আফরোজা বেগমের মাথায় এখন কিছুই ঢুকছে না। তিনি একবার ভাবলেন রাহাতকে ডাকবেন, পরে আর ডাকলেন না। চুপচাপ নিজের ঘরে গিয়ে দরজা ভেতর থেকে আটকে দিলেন। এক ধ্যানে অনেকক্ষণ নাইলার মুখের দিকে তাকিয়ে রইলেন তিনি। বোঝার চেষ্টা করলেন, আচ্ছা এই মেয়েটা তার সাথে কোনো খেলা খেলতেছে না তো? এইটুকু মাতচামের পেছনে উদ্দেশ্যটা কী থাকতে পারে? আর সেদিনে ধমক দেওয়ার পর থেকে সকালে নিজেকে নগ্ন পাওয়ার ব্যাপারেও কোনো কথাই বলেনি নাইলা। সারাদিন স্বাভাবিকভাবে সে থাকে। সেই ঘটনা সে অভ্যস্ত হয়ে গেছে। এই রহস্য শেষ কথা জানা নেই তার। তাকে শান্ত রাখার জন্য মস্তিষ্ক মনে হয় ঘুমানোর জন্য বারবার অ্যালার্ম দিচ্ছে। হাই তুলতে তুলতে বালিশে মাথা লাগালেন আফরোজা বেগম। অন্যদিন এত চিন্তার মধ্যে সহজে তার ঘুম আসতো না। আজ ঘুমিয়ে পড়লেন দ্রুত। আফরোজা বেগম ঘুম থেকে উঠে দেখলেন ঘড়িতে সকাল 10টা বেজে গেছে।
তিনি দ্রুত বিছানা থেকে নিচে নামলেন। এত বেলা হয়ে গেছে অথচ কেউ ডাকলো না। ঘরের দরজা খোলা। নাইলা তো অনেকক্ষণ আগে উঠে চলে গেছে মনে হয়। রাজ্জাক সাহেব হয়তো এতক্ষণে অফিসে চলে গেছেন আর ফাহাদ কলেজে। আফরোজা বেগম এখন আর রাজ্জাক সাহেবের ফাহাদকে সন্দেহ করছে না। তিনি আন্দাজ করতে পারছেন ঘটনাটা অন্য কিছুর প্রভাব ঘটেছে। তাই অন্য কিছুটা কী সেটাই তিনি বুঝতে পারছেন। ঘর থেকে বেরিয়ে দেখলেন রাহাত খাবার টেবিলে। তার পাশের চেয়ারে রাজ্জাক সাহেবকে দেখে আফরোজা বেগম একটু অবাক হলেন। ওনার তো এখন অফিসে থাকার কথা। আফরোজা বেগমকে দেখে রাজ্জাক সাহেব বেশ ফুরফুরে কণ্ঠে বললেন, শুভ সকাল। ঘুম কেমন হলো? আফরোজা বেগম ঘটনার আকস্মিকতায় কোনো উত্তর দিতে পারলেন না। রাহাতের ডাকে খাবার টেবিলে এসে বসলেন। আফরোজা বেগম আর কোনো কথা বললেন না। তিনজনে চুপচাপ খাবার শেষ করলেন। খাবার শেষ করে আফরোজা বেগম যেই না উঠে নাইলাকে কোত্থেকে ছুটে এসে তাকে জড়িয়ে ধরে কাঁদতে আরম্ভ করলো। নাইলাকে তিনি ছোটানোর চেষ্টা করলেন, কিন্তু সে শক্ত করে তাকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আফরোজা বেগম কিছুই বুঝতে পারছে না। মেয়েটার কান্না তাকে স্পর্শ করলো। নিজের অজান্তে তার চোখ বেয়ে পানি পড়তে লাগলো। পর মুহূর্তে রাজ্জাক সাহেব একটা ব্যাগ হাতে তার সামনে এসে দাঁড়ালেন। এই ব্যাগটা আফরোজা বেগমের চেনা। এই ব্যাগটা সঙ্গে করে নাইলা এই বাড়িতে পা রেখেছিলেন। রাজ্জাক সাহেব আফরোজা বেগমের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বললেন, ওকে গ্রামের বাড়ি দিয়ে আসছি। এই বলে তিনি ব্যাগটা হাতে ধীর পায়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। নাইলা চোখ মুছতে মুছতে তার পিছু পিছু হাঁটতে আরম্ভ করলেন। আফরোজা বেগম হতভম্ব ভাব কিছুতেই কাটছে না। তার মনে হচ্ছে বাড়ির লোকগুলো ইচ্ছে করে তাকে বড় কোনো মানসিক চাপ দিচ্ছে। রাজ্জাক সাহেব এবং নাইলা চলে যাওয়ার পর রাহাত বাড়ির বড় দরজাটা ভেতর থেকে আটকে দিল। এখন বাড়িতে শুধু আফরোজা বেগম আর রাহাত আফরোজা বেগমের একটা চেয়ার শান্ত হয়ে বসতে বললেন। তিনি চেয়ারে ঠিক বসলেন, কিন্তু তার উদ্বিগ্ন আর বিস্মিত চেহারা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি শান্ত নেই। তার মন উথাল পাতাল করছে। রাহাত একটা চেয়ার এনে আফরোজা বেগমের মুখোমুখি বসলেন। মাথা একটু ঝাঁকিয়ে বলতে আরম্ভ করলেন, দেখ আপা, তুমি আমাকে ভুল বোঝো না। মাথাটা একটু শান্ত রাখার চেষ্টা করো। আমার সমস্ত কথা মনোযোগ দিয়ে শোনো, তাহলে সব রহস্যের সমাধান পাবে তুমি। তোমার মনে আর কোনো প্রশ্ন থাকবে না। তুমি আমাকে যখন নাইলের সম্পর্কে ওই রাতে অদ্ভুত কথাগুলো বলেছিলে, তোমার মতো আমিও প্রথমে দুলাভাইকে সন্দেহ করলাম। পরের দিন যখন তোমার ঘরটাতে ছিলে না, আমি ভাবলাম ঘরটায় একটা তল্লাশি নেওয়া উচিত। ঘুমের ওষুধ কোথায় আছে এটা জানলে দুলাভাইকে ধরা সহজ হবে। ঘর তল্লাশি করতে করতে তোমাদের খাটের নিচে একটা কাপড়ের ট্রাঙ্ক দেখতে পাই। এত পুরনো একটা ট্রাঙ্ক এখানে দেখে বেশ অবাক হলাম। ট্রাঙ্কটা তালা ছিল। খুলে যা দেখলাম তাতে আরও অবাক হলাম। কয়েকটা মরা পাখি, বাদুর, ইঁদুর, মাথার খুলি, হাড়সহ একটা প্রেত সাধকের পুরো আমলের বই। তখনই বুঝতে পারলাম এই বাড়িতে কেউ প্রেত সাধনা করেছে, প্রেত সাধক হয়েছে। আর প্রেত সাধকের নানান পাপ কাজ করতে হয়। তাই এটা বুঝতে বাকি রইল না যে প্রেত সাধনা করে সে প্রেতকে খুশি করতে নাইলার পানিতে ঘুমের ওষুধ মিশিয়ে রোজ রাতে তার সাথে খারাপ কাজ করে। এরপর গতকালে যখন তোমার কথা মতো পানির শিশি নিয়ে ফারহানা আপুর কাছে গিয়েছিলাম, তখন আসল ঘটনাটা কি এটা জানার জন্য তিনি আমাকে চেপে ধরলেন। আমি কিছুতেই বললাম না আসল ঘটনা। তোমার মতো বানিয়ে একটা গল্প বলে দিলাম। কিন্তু তিনি মনে হয় বিশ্বাস করলেন না। এরপর তিনি যে বললেন তা শুনে আমি পুরো স্তম্ভিত হয়ে গেলাম। তিনি বললেন, তোমরা ভাই বোন আমার থেকে কিছু একটা লুকাচ্ছ, বুঝতে পারছি। না বলতে চাইলে সমস্যা নাই, কিন্তু গতবার আফরোজা যখন আমার এখানে আসলো তাকে বেশ অস্বাভাবিক লাগছিল। সে এর আগেও একবার আমার কাছ থেকে এসে অনেকগুলো ঘুমের ওষুধ নিয়ে গেছিলো। বলেছিল রাতে নাকি তার ঘুম আসে না। ঘুমের ওষুধগুলো বেশ কড়া, এগুলো কাউকে দেওয়া বেআইনি। একটা খেলে 3-4 ঘন্টা মরার মতো পড়ে থাকবে। আমি তাকে এক পাতা ওষুধ দিলাম। সে অনেকটা জোর করে পুরো প্যাকেটটাই নিয়ে গেল। বান্ধবী বলে কোনো দোহাই শুনল না। তাও আমি তাকে সাবধান করে দিয়েছি। আবার কিছুদিন আগে এক বোতল পানি এনে জানতে চাইলো ঘুমের ওষুধ মেশানো আছে কিনা। আমি দেখলাম আমার কাছ থেকে যে ওষুধ নিয়েছিল ওই ওষুধগুলো মেশানো। এবার তুমি পানির বোতল নিয়ে আসছো। আফরোজা কি ঘুমের ওষুধ নিয়ে কোনো গবেষণা করছে নাকি? তার আচরণ অস্বাভাবিক, তার দিকে একটু নজর রেখো। একসাথে ওই ওষুধ অনেকগুলো খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে। আমার কাছে ঘটনাটা অনেকটাই পরিষ্কার হলো তখন। আবার আমার মনে হলো তুমি বেশ কিছুদিন আগে প্রেত নিয়ে আমাকে নানান কিছু জিজ্ঞাসা করছিল। আমি এগুলো বিশ্বাস করি না বলে গুরুত্বের সঙ্গে নেই কথাগুলো। কিন্তু এখন বুঝতে পারছি এই প্রেত সাধক আর কেউ না, তুমি নাইলা সহ বাড়ির সবার পানিতে জগে ঘুমের ওষুধ মেশাতে। আর রাতে রান্নাঘরে নাইলার ওই অবস্থা তুমিই করতে। অবশ্য উপরের এতটুকু কথার উপরে প্রমাণ হয় না যে তুমি আসলে রোজ রাতে কাজটা করতে, কিন্তু এটুকু তথ্য তোমাকে সন্দেহ করার জন্য যথেষ্ট। তাই গতদিনে যখন তুমি বলছিলে রাতে নাইলা তোমার সাথে ঘুমাবে, তখনই আমি ছকটা কষে ফেললাম। চার্জ দেওয়ার নাম করে তোমার ঘরে ভিডিও ক্যামেরাটা অন করে রেখে এসেছিলাম, যেটা দিয়ে মোটামুটি পুরো ঘরটা স্পষ্ট বোঝা যায়। যদিও ক্যামেরার উপর তেমন ভরসা ছিল না, তাই নাইলাকে বলেছিলাম পানির চোখটা সাথে করে নিয়ে গেলেও পানি খাবি না, ঘুমের অভিনয় করে সারা রাত জেগে থাকবি। ওর পানিতে যে ঘুমের ওষুধ মেশানো থাকে এটা জেনে সে বেশ অবাক হয়। আর আমি যে
তার এই ঘটনাটা জানি এটা শুনে সে বেশ লজ্জাও পেয়ে যায়। যাই হোক, প্ল্যান মোতাবেক সব কিছুই হয়েছে। নাইলে সকালে কাঁদতে কাঁদতে রাতের ঘটনা আমাকে খুলে বলে, কিন্তু সে যে একটা ঘোরের মধ্যে থেকে কাজটা করো এটা সে বুঝতে পেরেছে। দুঃখজনকভাবে অনাকাঙ্ক্ষিত ওই ঘটনাটা ক্যামেরাবন্দি হয়েছে, যাতে তোমার বিশ্বাস হয় ঘটনাটা নাইলাকে টাকা দিয়ে বিদায় করা হয়েছে। সে বুঝতে পারছে যে তুমি মানসিকভাবে অসুস্থ। সে এই ঘটনাটা কাউকে বলবে না। রাহাতের কথাগুলো যেন আফরোজা বেগমের মাথার উপর দিয়ে চলে গেল। তিনি বড় বড় চোখ করে হা করে রাহাতের মুখের দিকে বিস্ফোরিত দৃষ্টিতে চেয়ে রইলেন। রাহাত এক নাগাড়ে কথাগুলো বলেই চলল, কিন্তু একটা প্রশ্ন আছে এতে। তুমি যদি এই কাজগুলো করে থাকো, তাহলে তুমি এই কাজগুলো কথা স্বীকার না করে উল্টো প্রথম থেকে এই কাজগুলোর জন্য অন্য কাউকে সন্দেহ করছো কেন? তার মানে কি তুমি সবার সাথে ছলনা করে আসছিলে এতদিন? ইচ্ছে করে আমাকে বিভ্রান্ত করছিলে? আমি তোমায় বিশ্বাস করি আপা, এবং আমার মনে হচ্ছে তুমি আমাকে ইচ্ছা করে বিভ্রান্ত করেছো। তোমার এতে কোনো দোষ নেই। তোমার এই কাজগুলো নিজের করে নিজেই ভুলে যাওয়ার পেছনে দুটো ব্যাখ্যা দাঁড় করানো যায়। প্রথম ব্যাখ্যা অপব্যাখ্যাই বলা যায়। ব্যক্তিগতভাবে আমি এটা বিশ্বাস করি না। ব্যাখ্যাটি হলো, তোমার পেত সাধনা সফল হয়েছিল। সত্যি সত্যি তোমার আহ্বানে একটা পেত এই বাড়িতে চলে এসেছিল। সে তোমার শরীরে ভর করে, কিন্তু তুমি কিছুই জানতে পারোনি। সেই পেটটা তোমাকে অনেকটা সময় নিয়ন্ত্রণ করতো। তার প্রভাবে তুমি নাইলের সাথে এই জঘন্য কাজটা করতে। আর সে যখন তোমাকে নিয়ন্ত্রণ করা বন্ধ করে দিত, তখন তুমি স্বাভাবিক হয়ে যেতে আর নিজেরই করা কর্মকাণ্ড ভুলে যেতে। কিন্তু তোমার চারপাশটা মনে রাখতো, আর তোমার কাছে সেগুলো রহস্যজনক মনে হতো। যেহেতু আমি অলৌকিকতা বিশ্বাস করি না, তাই এই ব্যাখ্যাটা আমি গ্রহণ করতে পারছি না। ফাহাদ এ বিষয়ে কিছুই জানে না, সেও জানবে না। গতরাতে তোমার ওই ব্যবহারের পর দুলাভাই বেশ উদ্বিগ্ন হয়ে যায়। তাকে আমি আলাদা করে নিয়ে পুরো ঘটনাটা খুলে বলি। তিনিও অবাক হন এবং তারই ধারণা তুমি মানসিকভাবে অসুস্থ। তুমি হয়তো ডাক্তার রহমতকে চেনো। দুলাভাইয়ের মতো তিনিও সাইকিয়াট্রিস্ট। তাকে ফোনে দুলাভাই সকালবেলা পুরো ঘটনা খুলে বলেন। তিনি একটা ব্যাখ্যা দাঁড় করে দিয়েছেন। এই ব্যাখ্যাখানা গ্রহণযোগ্য আমার কাছে। আসলে তুমি সবার মাঝে থেকেও এক ধরনের নিঃসঙ্গতায় ভুগছিলে। ঠিক তখনই তুমি কোথা হাতে প্রেত সাধনা সম্পর্কে জানতে পাও। একটা সম্পর্ক লেখাটা একটা পুরনো বই জোগাড় করে ফেলো। বইটাতে লেখা তোমার উপর এতটাই প্রভাব ফেলে যে তুমি একা একাই পেট সাধনার উপকরণ জোগাড় করে পেট সাধনা করে পেট সাধক হয়ে যাও। তোমার অবচেতন মন বিশ্বাস করতে শুরু করে পেট বলতে আসলেই কিছু আসে। তোমার পেট সাধনা সফল হয়েছে। তুমি যে পেট সাধনা করেছো সে তোমার নিঃসঙ্গতা দূর করতে আসবে। তুমি যেহেতু বইটা পড়ে পেট সম্পর্কে ধারণা করেছিলে, সেই পেট সম্পর্কে সেখানে হয়তো লেখা ছিল সেই পেটটা শরীরে প্রবেশ করলে সেই পেটটা অন্য নারীর সঙ্গে সঙ্গম করতে চাই। তাই তোমার মধ্যে একটা দ্বিতীয় সত্তা তৈরি হয়েছে। তোমার চেতন মান নিয়ন্ত্রণ করে সেই সত্তা, অপরটা অবচেতন মান। এটা একটা সত্তা আর এক সত্তা মনে রাখতে পারছে না। তুমি কিছু সময় নিজেকে প্রেত মনে করছো এবং নাইলার কাছে পাওয়ার জন্য যা যা করার করছো, অথচ এর কিছুই তোমার পরিবর্তে মনে থাকছে না। যা তুমি স্বাভাবিক হয়ে যাও। আপা, তোমার ভয় নেই। এটা একটা মানসিক রোগ মাত্র। এটা ভয়াবহ নয়। ডাক্তার রহমত কিছুক্ষণের মধ্যে এখানে চলে আসবেন। তোমাকে শুধু এতটুকু বিশ্বাস করতে হবে যে প্রেত বলে কিছু নেই। সবাই তোমার অবচেতন মনের কল্পনা। দ্বিতীয় সত্তাকে সৃষ্টি করে তুমি আর এটাকে ধ্বংস করতে পারবে না। তুমি একমাত্র এটাকে অবিশ্বাসের মাধ্যমে ধ্বংস করতে পারবো। আপা। আফরোজা বেগম মাথা ঘুরাচ্ছে। এই ধরনের কোনো কথা শোনার জন্য তিনি মানসিকভাবে মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি কৌতূহলে বসে পেট সাধনা করেছিলেন ঠিকই, কিন্তু এটা তার মনে এতটাই প্রভাব ফেলতে পারে এটা কখনোই কল্পনা করতে পারেনি। এটা অবিশ্বাস করার কোনো উপায় ছিল না তার কাছে। রাহাতের ভিডিও, নাইলার গতরাতে নাইলার সাথে করা ঘটনায় তিনি লজ্জায়, সংকোচ, ভয়ে, আতঙ্কে, বিস্ময়ে পাথরের মূর্তির মতো চেয়ারে বসে রইলেন। লজ্জায় তার মরে যেতে ইচ্ছা করছে। রাহাত নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে চিন্তার গভীর সাগরে সাঁতার কাটছে। রাজ্জাক সাহেব এখানে থাকলে সে একটু সাহস পেত, কিন্তু ডাক্তার রহমত যেহেতু বলছে নাইলা এটা ঘটনার উদ্দীপক, তাই যত দ্রুত সম্ভব নাইলাকে এই বাড়ি থেকে সরাতে হবে। তাই দুলাভাই তাকে নিয়ে চলে গেছে। হঠাৎ বাড়ির কলিং বেলটা বেজে উঠল। রাহাত ভাবল ডাক্তার রহমত এসে গেছেন। রাহাত সপ্তপনে গিয়ে দরজাটা খুলে দেখল একটা বৃদ্ধ লোক দরজার সামনে দাঁড়িয়েছে। খালি পা, জরাজীর্ণ, লম্বা চুল, লম্বা দাড়ি, পরনে একটা ময়লা পায়জামা পাঞ্জাবি। প্রথম দেখে রাহাত ভাবল কোনো ভিখারি। পর মুহূর্তে একটা লোককে দেখা গেল রিকশার বিল মিটিয়ে এদিকে আসতেই। পরনে একটা সাদা শার্ট, কালো প্যান্ট ইন করা, শ্যামবর্ণের মাধ্যমে উচ্চতার লোকটি রাহাতের দিকে হাত বাড়িয়ে বলল, হ্যালো, আমি ডাক্তার রহমত। ইনি আমার সাথে এসেছেন। বৃদ্ধ লোকটা তার সবগুলো দাঁত বের করে রাহাতকে সালাম দিল। রাহাত কিছুটা ইতস্তত করে তাদের দুজনকে নিয়ে বাড়ির ভিতরে ঢুকলো। সেই ময়লা পায়জামা পাঞ্জাবি পরা লোকটা কুকুরের মতো নাক ছিটকে ছিটকে আফরোজা বেগমের সামনে গিয়ে বেশ কিছুক্ষণ বড় বড় চোখ করে তার দিকে তাকিয়ে রইলেন।
এরপর আবার সবগুলো ময়লা দাঁত বের করে ডাক্তার রহমতের দিকে তাকিয়ে বলেন, ঘটনা শুই না আগেই আজ করছিলাম, মাইয়ারে শরীরে পেদ আছে। আফরোজা বেগমের দিকে মুখ করে বললেন, ভয় পাইও না মাইয়া, তুমি বুদ্ধিমতী, তোমার শরীরে যেই পেদ আছে ওটা ছোট্ট জাতের, এদেরকে বলে মেকি। এরা মানুষের কোনো ক্ষতি করে না, এদের আনা যতটা সোজা খেদায় দেওয়া তার চাইতে বেশি সোজা। এইগুলো যার শরীরে ঢোকে তারা ঠিক মতো নিয়ন্ত্রণ করতে পারে না, এরা জাদুরও ক্ষমতা নেই, এরা নিজেরাই মাইয়া, ভর করে মাইয়ার শরীরে। এরা মানুষের শরীরে ভর করার আসল কারণ হইল গিয়ে অন্যের মায়ের শরীর ভোগ করা, আর কিছু করে না। তাই তো এখন এইটারে তাড়াইতেছি। তুমি আমারে আগে ওই জিনিসগুলোর কাছে নিয়ে যাও যে জিনিসগুলো দিয়ে পেট সাধনা করেছিলে। কারো কোনো কথা বলার অপেক্ষা না করে লোকটাকে আফরোজা বেগমের ঘরের দিকে এগিয়ে চললেন। আফরোজা বেগম রোবটের মতো তাকে অনুসরণ করে চললেন। রাহাত বিস্মিত কণ্ঠে ডাক্তার রহমতকে বললেন, এই পাগলটা বলে কি? আপনি একে কেন নিয়ে এসেছেন? আপনি ডাক্তার হয়ে এটা বিশ্বাস করছেন আপার শরীরে পেট ভর করছে? ডাক্তার রহমত তার হাত ধরে রাহাতের কাঁধে রেখে মুচকে হাসে বললেন, দেখো, আমি এবং তুমি দুজনেই জানি প্রেত বলে কিছু নেই, কিন্তু তোমার আপা এটাকেই বিশ্বাস করে, এটাই বিশ্বাস করে বলে তার মতে এরূপ প্রভাব ফেলেছে। প্রেত বলে এক অচেনা বস্তু, প্রেতের প্রতি তার কোনো মনে বিশ্বাস এতটাই যে প্রেত সাধনার মাধ্যমে, তাই তার মন থেকে প্রেত দূর করার মাধ্যমে প্রেত সাধনার মাধ্যম আমি আর তুমি জানি। রাহাত আবারও অবাক কণ্ঠে বলল, তার মানে ওই লোকটা জাল পেট সাধক? ডাক্তার রহমত এবার কণ্ঠটাকে একটু নিচু করে উত্তর দিলেন, না, এই লোকটা 50 বছরের বেশি সময় ধরে নাকি পেট সাধনার সাথে জড়িত। লোকটার সাথে পরিচয়ের ঘটনা অনেক বড়, এখন বলা সম্ভব নয়। তিনি নাকি এখন পেট সাধন থেকে পেট খাদক হয়ে গেছে, পেট ধরে তার গপাগপ গেলে হাহা ধাপ্পাবাজ। এই পরিস্থিতি ঠাট্টা মোটেও পছন্দ হয়নি রাহাতের। রাহাত এবং ডাক্তার রহমত তাদের পিছু পিছু আফরোজা বেগমের ঘরে ঢুকলো। খাটের নিচ থেকে ট্রাঙ্কটা বের করলো লোকটা, একটা একটা উপকরণ মেঝেতে সাজিয়ে রাখে ট্রাঙ্কটা খুলে। লোকটাকে দেখে তেমন পড়ালেখা জানা বলে মনে হয় না, তবু এই পেট সাধনার বইটার দিকে লোভাতুর দৃষ্টিতে কয়েক পলক তাকিয়ে রইলেন তিনি। এরপর বইটা নিজের ঝুড়িতে মধ্যে ভরে দাঁত বের করে রাহাতের দিকে তাকিয়ে বলেন, এটা সাবধানে নষ্ট করতে হবে, এটা আমি পরে নষ্ট করব। এরপর আফরোজা বেগম মেঝেতে বসতে বললেন। আফরোজা বেগম বসলেন। আফরোজা বেগমের সামনে তিনি পেট সাধনার যে উপকরণ ব্যবহার করেছিল তা সাজিয়ে রাখলেন। তিনি এক দৃষ্টিতে সেগুলো দেখতে লাগলেন। তার মাথায় সত্যি এলোমেলো হয়ে গেছে। যাকে যা বলা হচ্ছে তিনি তাই করছেন। সাধক লোকটা তার ঝুলিতে থেকে কয়েকটা খালি কাচের বয়াম আর পানি ভর্তি একটা বোতল বের করলেন। সেই পানিতে কয়েক ফোঁটা আফরোজা বেগমের শরীরে ছিটিয়ে দিতেই আফরোজা বেগম ব্যথায় আর্তনাদ করে উঠলেন, যেন এটা কোনো পানি না, ভয়ঙ্কর অ্যাসিড। ডাক্তার রহমত রাহাতকে বিড়বিড় করে বলতে লাগলেন, মনের প্রভাব এবার শরীরে কাজ করছে। এরপর সাধক লোকটা তার ঝুলি থেকে কয়েকটা কাঠের টুকরো বের করে ঘরের ভেতরে আগুন জ্বালেন। পেট সাধনা করেই উপকরণ সেই আগুনে ফেলে পোড়াতে লাগলেন। সব কিছু রাহাতে কেমন অসহ্য লাগছিল। আকস্মিক লোকটা তার বোতলের অর্ধেক পানি আফরোজা বেগমের মাথায় ঢেলে ঝুলি থেকে এক মুঠো মাটি বের করে মুঠো করে আফরোজা বেগমের কপালে ধরে রাখলেন। এবার আফরোজা বেগমের বিকট আওয়াজের সাথে চেঁচিয়ে সাথে সাথে মেঝেতে লুটিয়ে পড়লেন। রাহাত এবং ডাক্তার রহমত সকল যুক্তিকে পেছনে ফেলে একটা অবয়ব কালো ছায়া ধোঁয়ার মতো আফরোজা বেগমের শরীর থেকে বেরিয়ে খালি কৌটে প্রবেশ করলো। সাধক লোকটার সাথে সাথে বয়মের মুখ বন্ধ করে ফেললেন। সপ্তপর্ণে দাঁড়িয়ে রাহাত এবং ডাক্তার রহমতকে বললেন, এইডারে পরে পানি দিয়া খায়া ফেলমু, সূর্য ডুবার আগে খাইয়া কোনো ফল নাই। এই বলে বয়ামটা তার ঝুড়িতে ঢুকে ধীরে ধীরে বাড়ির বাইরের দিকে চলে গেলেন। রাহাত বিস্ময়কর দৃষ্টিতে ডাক্তার রহমতের মুখের দিকে তাকালেন। ডাক্তার রহমত কাঁপা কাঁপা কণ্ঠে বিড়বিড় করে বললেন, এরা ভয়ঙ্কর দুরন্দর প্রকৃতির মানুষ। লোকটা আমাদের হ্যালোসিনেট করেছে। আমরা যা দেখলাম পুরোটাই হ্যালোসিনেশন। সমাপ্ত। প্রেত সাধক। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।